ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাস 7 এবং 9-এর একটি বিখ্যাত টপিক যেটা ভূমিরূপ, এবং সেইখান থেকে যে প্রত্যেকটা ভাগ রয়েছে, যেরকম পর্বত, মালভূমি এবং সমভূমি, এই তিনটি তোমাদের পার্ট বাই পার্ট আমি আলোচনা করব। আজকে আমি নিয়ে এসেছি পর্বতের স্পেশাল ক্লাস। আর এই স্পেশাল ক্লাসটি তোমরা অবশ্যই এরাইস বাংলা ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক থেকে কোশ্চেন হোক কিংবা বিষয়বস্তু হোক, আমাদের এই চ্যানেলে আলোচনা করা হবে শুধুমাত্র জিওগ্রাফি রিলেটেড। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস। দেখো, আমরা প্রথমেই যেটা জানতে পারছি সেটা হচ্ছে পর্বত। তাহলে আমরা যেটা দেখব প্রথমে সেটা হচ্ছে পর্বত। পর্বত কাকে বলে? পর্বত হচ্ছে একটা নির্দিষ্ট ভূমিভাগের উপরে একটা উচ্চতা রয়েছে তার। সেই উচ্চতাটা যদি থাকে সেই ভূমিরূপগুলোর, তখন তাকে পর্বত বলা হয়। কত সেই উচ্চতা? সেই উচ্চতাটা হচ্ছে 1000 মিটার কিংবা তার বেশি। 1000 মিটার প্লাস এর হাইট থাকবে ভূমি থেকে 1000 মিটার প্লাস। তাহলে যে সমস্ত ভূমিরূপ সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটার কিংবা তার বেশি উচ্চতায় অবস্থিত, সেই সব ভূমিরূপকে পর্বত বলা হয়। বোঝা গেল? পর্বত হচ্ছে 4 প্রকার। কি কি সেই পর্বত? দেখো লেখা আছে এখানে, আমি এখানে লিখে দিচ্ছি পাশে। 1 নম্বর ভঙ্গিল পর্বত। আজকে প্রথম লিখছি তো, প্রথম ক্লাস যেহেতু, আমার হাতের লেখাটা একটু অন্যরকম হচ্ছে, একটু ম্যানেজ করে নিও। তারপরে হচ্ছে সঞ্চয়জাত পর্বত, তারপরে আছে স্তূপ পর্বত, আর লাস্ট রয়েছে ক্ষয়জাত পর্বত। তাহলে 4টে পর্বত পাওয়া গেল পর্বত ভাগ করে। সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত, সঞ্চয়জাত পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত। তাহলে এই যে 4টি পর্বত এবার আমাদেরকে কাকে বলে জানতে হবে। তাহলে প্রথমে আসছে কি আমাদের ভঙ্গিল পর্বত। দেখো, পর্বত কাকে বলে জানার আগে, মানে পর্বতের ভাগগুলি জানার আগে তোমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মহীভাবক আলোড়ন আর হচ্ছে গিরিজনী আলোড়ন। এই মহীভাবক আলোড়ন, গিরিজনী আলোড়নটা কি? এটি হচ্ছে মহীভাবক, যেটা সেটা হচ্ছে ভূমিরূপের সাথে উল্লম্বভাবে ক্রিয়া করে, ভূমিরূপের সঙ্গে উল্লম্বভাবে ক্রিয়া করে। আর গিরিজনী আলোড়ন যেটা, সেটা হচ্ছে ভূমিরূপের সঙ্গে অনুভূমিকভাবে ক্রিয়া করে। এবার আমি যদি আগে ভঙ্গিল পর্বতের কথা বলি, তাহলে দেখো, দেখতে পাবে এখানে এই যে ভঙ্গিল পর্বত আছে না, এই ভঙ্গিল পর্বত যখন তৈরি হয় তখন দুটো প্লেট থাকে। কটা প্লেট থাকে? দুটো প্লেট থাকে। এই প্লেট দুটি কিসের ওপরে ভেসে বেড়ায়? অ্যাসথেনোস্ফিয়ারের ওপরে ভেসে বেড়ায়। প্লেটগুলি কিসের ওপরে ভেসে বেড়ায়? অ্যাসথেনোস্ফিয়ারের উপরে। অ্যাসথেনোস্ফিয়ার কিন্তু পেরিডোটাইট শিলা দ্বারা গঠিত, এবং এটি সান্দ্র এবং গলিত অবস্থায় থাকে। ঊর্ধ্বগুরুমণ্ডলে এই অ্যাসথেনোস্ফিয়ার অবস্থান করে, অর্থাৎ সিয়াল সীমার নিচে এই অ্যাসথেনোস্ফিয়ার অবস্থান করছে। অ্যাসথেনোস্ফিয়ারের উপরে ভেসে আছে পাত, প্লেট। এইখানে দেখো, ভঙ্গিল পর্বত, হিমালয়ের আর আল্পসের ক্ষেত্রে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এই দুটো হচ্ছে মহাদেশীয় ভূভাগ, মহাদেশীয় পাত। এই মহাদেশীয় পাত দুটি যখন পরস্পরের দিকে এগিয়ে আসে, অর্থাৎ অভিসারী পাত সীমানা বরাবর, এই যে মহীখাতে, এখানে তো একটা মহীখাত ছিল, এর মধ্যে যে পলি সঞ্চিত ছিল, এই যে পলিগুলো দেখতে পাচ্ছ, এই পলিগুলো সব এইখানে ছিল, এই জায়গাটায় ছিল। এইগুলো অনুভূমিক, মানে গিরিজনী আলোড়নের প্রভাবে অনুভূমিক পার্শ্বচাপের ফলে, অর্থাৎ এই দিকে প্রেসার দিচ্ছে, এই দিকে প্রেসার দিচ্ছে। এই অনুভূমিক পার্শ্বচাপের ফলে এই যে পলিরাশিগুলো ছিল, এগুলো কি সব ভাঁজ খেয়ে গেছে। ভাঁজ খেয়ে তৈরি হয়ে গেছে কি? ভঙ্গিল পর্বত। এবার ছবিটা একবার ভালো করে দেখে নাও। ভাঁজ খেয়ে কি তৈরি হলো? তাহলে ভঙ্গিল পর্বত। তাহলে আমি এই ভঙ্গিল পর্বতটাতে কি কি জানলাম? যে পাতের অভিসারী চলন,
তাহলে মহীখাতে পলি ছিল, মহীখাতে পলি সঞ্চয়, মহীখাতে কি সঞ্চয়? পলি সঞ্চয়। আর কি জানলাম? আর একটা জানলাম কি, অনুভূমিক পার্শ্বচাপ। তাহলে এই অনুভূমিক পার্শ্বচাপ এইগুলোর ফলে কিন্তু কি হচ্ছে না, এই যে ভাঁজটা আস্তে আস্তে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যে কি তৈরি হচ্ছে না, ভঙ্গিল পর্বত। বোঝা গেল তো? এইবার ভঙ্গিল পর্বতের এই যে ছবিটা আঁকানো আছে, দেখো 1 আর 2 লেখা আছে, আবার 1-এ লেখা আছে সিবন রেখা, 2-এ লেখা আছে বেনি অবজন, দুটো আমরা জানি। আচ্ছা, আবার এখানে দেখো 1-2 করে লেখা আছে, তাহলে কি বুঝবো এটা থেকে? দেখো দুটোই হচ্ছে যদি মহাদেশীয় পাত হয়, দুটোই যদি মহাদেশীয় পাত হয়, তাহলে সেখানে এই যে এই দুটো পর্বত সৃষ্টি হয়েছে মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে, সেটা হচ্ছে হিমালয় পর্বত এবং আল্পস পর্বত। এবং মহাদেশীয় পাতের এই যে জায়গাটা মিলনস্থল, ঝালাইয়ের মতো যে ব্যাপারটা থাকে, সেটা হচ্ছে সিবন রেখা। তাহলে সিবন রেখা শুধুমাত্র মহাদেশীয় এবং মহাদেশীয় পাত সীমানা বরাবরই দেখা যায় অভিসারী সীমান্তে। বোঝা গেল? এইবার 2 নম্বর যেটা লেখা আছে, সেটা একটা মহাসাগরীয় আর একটা মহাদেশীয়। যেটা এরকম নিচে চলে যাচ্ছে তার ভারীটা বেশি হয়, ওজনটা বেশি হয়, সেই জন্য এটা হচ্ছে মহাসাগরীয়। আর মহাসাগরীয় পাতটা মহাদেশের থেকে ভারী বেশি, এবং সেই জন্য এটা এর ভিতরে ঢুকে যায়। এবং এই যে জায়গাটা, এই জায়গাটা আন্দোলিত হয়ে এই জায়গাটা আস্তে 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 গলে যায়। এই জায়গাটাকে বলা হয় তখন বেনি অবজন। এটা শুধুমাত্র মহাদেশীয় এবং মহাসাগরীয় অভিসারী পাত সীমান্তেই তৈরি হয়, সেটা হচ্ছে বেনি অবজন। আর এই 2 পাত সীমানায় তৈরি পর্বত হচ্ছে রকি এবং আন্তিস পর্বত। বোঝা গেল তো বেনি অবজন আর সিবন রেখাটা? আচ্ছা, এবার বৈশিষ্ট্যটা বলি। দেখো, ভাঁজ ও চ্যুতির ফলে সৃষ্ট, পাললিক শিলাস্তর দ্বারা গঠিত। অবশ্যই ভাঁজটা সবসময় পাললিক শিলাস্তরেই পড়ে। উচ্চতা বেশি ও বাড়তে থাকে, বরফ জমতে দেখা যায়, মস্তক ভাগ তীক্ষ্ণ চূড়া থাকে, যেরকম মাউন্ট এভারেস্টে বরফও জমে, মস্তক ভাগ হিমালয়ের মস্তক ভাগটা কি তীক্ষ্ণ থাকে, চূড়া থাকে। পাললিক শিলাস্তরে যেহেতু গঠিত, তাহলে কি থাকবে এই পর্বতে? জীবাশ্ম থাকবে, খনিজ থাকবে, এবং বয়সে সবচাইতে কি হবে না, নবীন হবে। এর বয়সে কিন্তু নবীন হবে। ঠিক আছে, তাহলে ভঙ্গিল পর্বতের যে ইয়েটা, সেটা একবার দেখে নাও। ভঙ্গিল পর্বতের যে বৈশিষ্ট্যগুলো, সেটা একবার দেখে নাও। প্রথম করছি তো একটু অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি না জায়গায় জায়গায় যে কীভাবে ইউজ করবো এটাকে। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আশা করছি। চলো, এবার হচ্ছে সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত। দেখো, দেখতেই পাচ্ছ একটা ম্যাগমা চেম্বার আছে, ভূপৃষ্ঠের অভ্যন্তরে একটা ম্যাগমার চেম্বার আছে। সেই চেম্বারের ভিতরে দেখো নল আছে, কিছু ম্যাগমা নল, যে নল দিয়ে বার হয়। এবং দেখো পর্বতের গা বিস্ফোরণ হয়ে গিয়ে এই ম্যাগমাগুলো এইগুলো সব বেরিয়ে যাচ্ছে। বিস্ফোরণ হয়েছে, কিন্তু এমনি এমনি বেরোবে না। হ্যাঁ, এইবার এই যে বিস্ফোরিত যে মুখগুলো, সেটাকে না কি বলি আমরা, জ্বালামুখী বলি। এই রকম যে আগ্নেয় পর্বত, এটা যে তৈরি হওয়ার যে প্রসেস, সেটা হচ্ছে সেই অ্যাস্থেনোস্ফিয়ারই। বুঝতে পারছো? মানে ম্যাগমা থাকবে, এবং এই জায়গাটাতে হয় দুটো পাত সরে যাবে, তাহলে উপরে কি উঠবে, আস্তে আস্তে ম্যাগমা উঠবে। না হলে দুটোর অ্যাক্সিডেন্ট ঘটবে। দুটোর অ্যাক্সিডেন্ট যেই ঘটবে, অ্যাক্সিডেন্ট ঘটে তখন এই যে এই জায়গায় গ্যাপগুলো থাকে, এই জায়গাগুলো গ্যাপগুলো থাকে, সেই গ্যাপ দিয়ে বেরিয়ে যাবে। অথবা দেখা গেল এই জায়গাটায় ম্যাগমা বেরোচ্ছে না, এইখানে পর্বতটা অবস্থান করছে, আরও অবস্থান করছে, তাহলে আস্তে আস্তে এটা নগ্নিভবন হবে, এটা ক্ষয়ে যাবে, ক্ষয়ে 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 গিয়ে কী হবে না, ম্যাগমার এই যে নলের মুখটা, এটা উন্মুক্ত হয়ে যাবে। তাহলে উন্মুক্ত হয়ে গেলেও এইখান দিয়ে ম্যাগমা বেরিয়ে আসছে। এবার এইগুলো সঞ্চয় হচ্ছে, এইগুলো সব সঞ্চয় হবে। সঞ্চয়ের ফলে এখানে দেখা গেল সব সঞ্চয় হচ্ছে, আস্তে আস্তে সঞ্চয় হতে হতে এইখানেই আরেকটা ভূভাগ তৈরি হয়ে গেল। এইগুলোই হচ্ছে আগ্নেয় পর্বত। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় কি না, সঞ্চয়জাত পর্বত। ভারতের দুটো আছে, একটা হচ্ছে নারকোন্ডাম ও ব্যারেন। জাপানের ফুজিয়ামা, হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া ইত্যাদি কিন্তু সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বতের উদাহরণ। এবার বৈশিষ্ট্যগুলো পড়ো। দেখো, অগ্নুদ্গমজাত পদার্থ সমূহ সঞ্চয়ের ফলেই কিন্তু সৃষ্টি হয়। আগ্নেয় শিলায় গঠিত হয়, শঙ্কু আকৃতির হয় এগুলো আকৃতির,
জ্বালামুখী থাকে বরফ জমে না। আরে ভাই, জ্বালামুখী যদি থাকে বরফ জমবে কি করে? এমনি তো হিট এর বেশি, গরম বেশি, তাই না? উচ্চতা মাঝারি হয়, ঢাল মাঝারি হয়। পর্বতে থাকা আগ্নেয়গিরি সক্রিয় হলে অগ্নুৎপাত দেখা যায়। অর্থাৎ কি বলছে, যে যদি পর্বতে আগ্নেয়গিরি থাকে, দেখা গেল এর তলায় ম্যাগমা চেম্বার আছে, আমি একটা ম্যাগমা চেম্বার করে দিলাম, ম্যাগমা চেম্বার করে দিচ্ছি। এই ম্যাগমা চেম্বার যদি ম্যাগমাতে পরিপূর্ণ থাকে, তাহলে কি বেরোবে না, এগুলো সব আগ্নেয়গিরি বেরোবে, আস্তে আস্তে আগ্নেয়গিরিটা বেরিয়ে আসবে, এখান থেকে অগ্নুৎপাত হবে। তাহলে কি বলছে, যে পর্বতে থাকা আগ্নেয়গিরি যদি সক্রিয় হয়, মানে এটা সক্রিয় এখন বেরোবে, এর প্রচুর আছে, তাহলে এটা কি হবে না, তো অগ্নুৎপাত এখানে দেখা যাবে। এটা যদি সক্রিয় না, যদি মৃত হয়, দেখা গেলো ম্যাগমার লেভেলটা কমে গেছে, চাপও কম, তাপও কম, এই জায়গাটায় হয়তো থিতিয়ে গেছে ম্যাগমাটা এই জায়গাটায়, তাহলে কিন্তু বেরোবে না, এইদিকে কিন্তু বেরিয়ে আসবে না, কারণ এটা তো চাপ দরকার। তোমরা আর্টিজিও কূপে পড়েছো, যদি এরকম উপরে তো একটা অপ্রবেশ্য শিলা থাকে, তারপর একটা প্রবেশ্য শিলা থাকে, তারপরে নিচে একটা অপ্রবেশ্য শিলা থাকে, তাহলে বৃষ্টিপাতের বৃষ্টিপাতের ফলে এই জলগুলো সব এই স্তরে থাকবে, এই জলগুলো সব এই স্তরে ঢুকে যাবে, তারা নীল কালি ব্যবহার করে, সব এই স্তরে থাকবে জলগুলো। এইবার এইখানে একটা ফাটলের সৃষ্টি হলো, এই জায়গাটা একটা ফাটলের সৃষ্টি হলো, তাহলে এটা তো অপ্রবেশ্য, এটা তো একটা নিরেট একটা স্তর, এই স্তরটি একটা প্রেশার দেবে, নিচের দিকে আসলে একটা প্রেশার দেবে, আর এটা তো ফাঁকা, তো যদি প্রেশার দেয়, আর এই জায়গাটায় তৈরি হয়ে যাবে কি তখন, দাঁড়াও ছবিটা তো মুছেই গেল, তখন এই জায়গাটায় একটা ফাঁকা জায়গা তৈরি হবে, এই জায়গাটা একটা ফাঁকা জায়গা তৈরি হবে, তখন যে প্রেশার দেবে তখন এইখান দিয়ে জল বেরিয়ে আসবে। ঠিক এরকমভাবে ম্যাগমার যদি এখানে লোড থাকে, চেম্বারে লোড থাকে, তবে তো এর একটা অভ্যন্তর্মুখে একটা চাপ দিচ্ছে, ভূ অভ্যন্তর্মুখী, আর সেই চাপের ফলেই ম্যাগমা কিন্তু বেরিয়ে আসবে। বোঝা গেল? আশা করছি বোঝা গিয়েছে। এইবার দেখো স্তূপ পর্বত। স্তূপ পর্বতটা একটু দেখাই। দেখো, দুটো ভূমিভাগ, দুটো ভূভাগ। আমি একটু আগেই মহীভাবক আলোড়নটা বললাম, মহীভাবক আলোড়ন। মহীভাবক আলোড়নটা কি? উল্লম্বভাবে হয়। কিভাবে হয়? উল্লম্বভাবে হয়। এর কন্ডিশনটা কি? এর কন্ডিশন হচ্ছে ভূমির উত্থান ঘটবে, আর এবং চ্যুতি সৃষ্টি হবে। এখানে কিন্তু ভাঁজের কথা নয়, চ্যুতি সৃষ্টি হবে। অর্থাৎ ফাটল যদি না হয়, চ্যুতি সৃষ্টি যদি না হয়, স্তূপ পর্বত বা গ্রস্ত উপত্যকা কোনোটাই তৈরি হবে না। যেটা পর্বত সেটা উচ্চ ভূভাগ, যেটা উপত্যকা সেটা নিম্ন ভূভাগ, সেটা তো বুঝতে পারছি ছবিটাতে। চলো এবার আমরা পড়ি ভালো করে। দেখো তাহলে স্তূপ পর্বত কাকে বলবো? যে যখন মহীভাবক আলোড়নের ফলে যখন ভূপৃষ্ঠে চ্যুতি সৃষ্টি হয়, তখন একটা অংশ বসে যায় এবং অপর দিকে দুটি অংশ উঁচু হয়ে যায়, অথবা একটি অংশ উঁচু হয়ে যায় এবং পাশের দুটি অংশ নিচু হয়ে যায়, দিয়ে তৈরি করে কি, যেটা উচ্চতায় অবস্থান করে উচ্চভূমি সেটা হচ্ছে স্তূপ পর্বত, আর যেটা নিম্নভূমি রূপে অবস্থান করে সেটা হচ্ছে গ্রস্ত উপত্যকা। দেখো এটা থেকেই বুঝতে পারছো যে এই যে জায়গাটা, এই জায়গাটা বসে গিয়েছে এবং উপরের দুটো আস্তে আস্তে উঁচু হয়ে গিয়েছে। এখানে যদি শিলাস্তরগুলো লক্ষ্য করো, দেখো শিলাস্তরগুলো কিন্তু মিলবে না। এই যে ডট 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 যে শিলাস্তরটা রয়েছে, এই শিলাস্তরটা দেখো, দাঁড়াও একটু ভালো করে দেখায়। এই যে শিলাস্তরটা, এই শিলাস্তরটা দেখো মিলছে না এর সঙ্গে। দেখো এটা এখানে আছে, আর এটা দেখো নিচে চলে এসছে, তাই না? কি করে মিলবে? মেলার তো কোনো প্রশ্নই ওঠে না। আবার দেখো এই স্তরটা এইখানে চলে এসছে, আবার এই স্তরটা এখানে চলে এসছে, তাহলে একটা উঁচু হয়ে আছে আর একটা নিচু হয়ে আছে। গ্রস্ত উপত্যকা বা স্তূপ পর্বতেই হচ্ছে কেউ উঠে যায় আর কেউ বসে যায়। আর এই স্তূপ পর্বতে এই যে গ্রস্ত উপত্যকার পাশে উচ্চ ভূমিকে আবার হোস্ট বলা হয়, ঠিক আছে? আর এই যে চ্যুতি সৃষ্টি হয়েছিল, চ্যুতি বা ফাটল, এই জায়গাটা কিন্তু বসে গিয়েছে। যেরকম ভারতের সাতপুরা, বিন্ধ্য, পশ্চিমঘাট পর্বত, এগুলো সব স্তূপ পর্বতের উদাহরণ। আর ফ্রান্সের ভোজ ও ব্ল্যাক ফরেস্ট, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে ফ্রান্সের ভোজ এবং ব্ল্যাক ফরেস্ট, এটাও কিন্তু স্তূপ পর্বত। আচ্ছা, আরেকটা বলে দিন, আমাদের ভারতবর্ষের একটা খুব স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে যে সাতপুরা পর্বতের তোমার হচ্ছে এই যে জায়গাটা রয়েছে না, সাতপুরা নয়, মানে গ্রস্ত উপত্যকা, গ্রস্ত উপত্যকার ভিতর দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে, বুঝতে পেরেছ?
গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে নর্মদা এবং তাপ্তি নদী ভারতের এই গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এবার দেখো বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য কি? বিস্তার ও উচ্চতা কম। দেখো স্বাভাবিকভাবে একটা মাটির একটা ভূভাগ, সেটা মাটির হোক কি শিলার হোক, কতটুকুই বা উঠবে উপরে, তাই না? এবার হচ্ছে ঢাল অত্যন্ত বেশি, কারণ দেখো এই যে জায়গাটা উঠে পড়েছে উপরে, ঢাল কিরকম হবে? ঢাল তো এরকম হবে, তাহলে তো ঢালটা বেশি থাকছে না? একটা হচ্ছে উপরে উঠছে, আবার এইখানে দেখা গেল এখানে নেমে পড়ছে, তাহলে কি ঢালটা বেশি থাকছে? কোনো শৃঙ্গ থাকে না, তো লেভেল থাকে না, সমতল, প্রায় সমতল থাকে, কোনো শৃঙ্গ থাকবে না। উচ্চভূমিটি সমতল বা ঢেউ খেলানো, তাহলে উচ্চভূমিটি কি থাকবে? সমতল বা একটু ঢেউ খেলানো থাকবে। তবে স্তূপ পর্বতের দুই পাশে গ্রস্ত উপত্যকা থাকে, তাহলে এইখানে যদি স্তূপ পর্বত হয়, এইটা গ্রস্ত উপত্যকা, এই দিকেও একটা গ্রস্ত উপত্যকা থাকবে। দেখো একটা বোর্ডে তো আর জায়গা হয়নি, সব হাতে আঁকানো হয়েছে এগুলো আমার হোয়াইট বোর্ডে, তো সমস্ত আঁকাতে পারিনি, এটা বুঝতে হবে। আবার একটা গ্রস্ত উপত্যকা দুই পাশে কিন্তু স্তূপ পর্বত অবস্থান করে। ঠিক আছে, এই ছবিটাই যা দেখেছি তাই লিখেছি এখানে। এর প্রশ্ন হচ্ছে এটা কি বরফ থাকে? দেখো ভাই, যদি অনেক উচ্চতা সম্পন্ন হয় তাহলে তো বরফ থাকবেই, কারণ আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠো না কেন 6.4 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা করে বাড়ে প্রতি 1000 মিটারে। অর্থাৎ 1 কিলোমিটার উপরে উঠলে, সরি 4.5 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট না, সাড়ে, সরি সাড়ে, ভুল বলছি, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে প্রত্যেক 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা বাড়ে। ঠিক আছে, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে। নাইনে না টেনে, যাই হোক বিজ্ঞান বই, ভৌত বিজ্ঞানে রয়েছে 6.4 নয়, 6.5 রয়েছে। ঠিক আছে, এটাও মনে রাখবে। হ্যাঁ, এটা কিন্তু সায়েন্সে আর জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু এইটা -6.4 ডিগ্রি সেন্টিগ্রেড/1000 কিমি। এবার আমরা পড়বো ক্ষয়জাত পর্বত। এই যে তিনটে পর্বত দেখছি, এই পর্বতগুলি প্রত্যেকটা জিনিসের যেরকম উৎপত্তি রয়েছে তার নিঃশেষও রয়েছে, যেরকম উত্থান রয়েছে তার পতন রয়েছে। হুম, এইবার এই যে পর্বতগুলো তো এককালে আস্তে আস্তে বয়স বাড়বে, তখন সূর্য, তারপরে সূর্যের উত্তাপ, বৃষ্টিপাত, আরও কত কি না এর উপর দিয়ে যাবে, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, মানুষের কার্যকলাপ, বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস, এই জিনিসগুলো যখন সব তোমার হচ্ছে এইগুলো প্রাকৃতিকভাবে বা মনুষ্য সৃষ্টভাবে একটা পর্বতের উপরে কিন্তু প্রভাব ফেলবে, পর্বতটাকে ক্ষইয়ে দেবে, তখন সেটা হচ্ছে ক্ষয়জাত পর্বত রূপে অবস্থান করবে। তাহলে কি কি হচ্ছে ক্ষয়কারী উপাদান? সেটা হচ্ছে উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, তারপরে হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, এগুলো কিন্তু সব ক্ষইয়ে দেবে। হ্যাঁ, ক্ষয় কাজ করে এগুলো। একটা ভিডিও রেকর্ডিং করতে গেলে যে কত গরমের সম্মুখীন হতে হচ্ছে সেটা আমি বুঝতে পারছি, তার কারণ ফ্যান চালালে তো আওয়াজ হবে, ফ্যান বন্ধ করে, জানলা দরজা বন্ধ করে সেই জায়গাটাতে একটা হ্যালোজেন লাইটের মতো একটা লাইট আমার মুখের সামনে, আমার ফেসের সামনে আসছে, পুরো ঘেমে যাচ্ছে একদম। তাহলে দেখো এই যে পর্বতগুলো, এই চূড়াগুলি সব কী হবে, এই কন্ডিশনের জন্য আস্তে 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 ক্ষয়ে যাবে, দিয়ে গম্বুজের ন্যায় একটি পর্বতের অবস্থান করবে। দেখো এগুলোকে পর্বত এই জন্যই বলা হয়, এগুলো কিন্তু বেশি উচ্চতা নয়, কিন্তু 1000 মিটারের উপরে থাকে উচ্চতাটা, 1000 মিটার প্লাসের উচ্চতাটা থাকে, সেই জন্যই কিন্তু এটা পর্বত হিসেবে ধরি। আবার এই পর্বতটা যখন আস্তে আস্তে আরও এইসব কার্যপ্রণালী আরও বেশি চলবে, ধীর গতিতে চলে এগুলো সব, তো আস্তে 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 এটা না একটা ছোট্ট একটা অবশিষ্ট ভূমিরূপে পরিবর্তিত হয়, সেইটাকে তখন বলা হয় মোনাডনক বা ইনসেলবার্জ। যদি তুমি মরুভূমিতে যাও সেইখানে ইনসেলবার্জ রূপে এগুলো অবস্থান করে। বৈশিষ্ট্য দেখো, আচ্ছা উদাহরণটাকে পড়ো, ভারতের আরাবল্লী, নীলগিরি, এটা হচ্ছে ভারতের ক্ষয়জাত পর্বত, আর ভারতের প্রাচীনতম যেটা ভঙ্গিল পর্বত সেটা হচ্ছে আরাবল্লী। তার মানে কি, এইভাবেই তৈরি হয়েছিল কিন্তু আরাবল্লী পর্বতটা, এই প্লেট টেকটনিকের উপরে ভিত্তি করে কিন্তু আরাবল্লী পর্বত তৈরি হয়েছিল। এটাও ভঙ্গিল পর্বত, এটাও পাললিক শিলা দ্বারা গঠিত, এবং বর্তমানে এটি এখন ক্ষয়জাত। বৈশিষ্ট্য দেখো, ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্ট, বয়সে প্রবীণ বা প্রাচীন, মানে বয়স বেশি, তাহলে বয়সে নবীনকে ভঙ্গিল আর প্রাচীনকে ক্ষয়জাত। উচ্চতা কমতে কমতে অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে বিরাজ করে, তাহলে উচ্চতা কমতে কমতে ভূমিরূপটা কী করবে না, তোমার হচ্ছে অবশিষ্টাংশ রূপে বিরাজ করবে। আচ্ছা, একটু সরিয়ে আনলে ভালো হতো,
হয়তো দেখা যাবে না, আমার ছবিটা হয়তো এর পিছনে আছে, আমি বুঝতে পারছি না কিভাবে এটা সরায়। আশা করছি আস্তে আস্তে শিখে যাব। আচ্ছা, বহির্জাত শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত, বহির্জাত মানে তোমাদের বলেছিলাম যে উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস, এগুলো সবই বহির্জাত প্রক্রিয়া। এইসব শক্তির দ্বারাই কিন্তু এসব সৃষ্ট। তারপরে হচ্ছে উচ্চতা কমতে কমতে অবশিষ্ট ভূমিরূপ হিসাবে বিরাজ করে, এটা তো বললাম। আকৃতি গম্বুজের মতো হয়, এই যে দেখতে পাচ্ছ গম্বুজের মতো। তীক্ষ্ণ বা সুচালো শৃঙ্গ থাকে না, হ্যাঁ, তীক্ষ্ণ কোনো শৃঙ্গ থাকে না। কারণ কি, এই দেখো, এই যদি একটা ভূমিরূপ হয়, এর উপরে এইরকমভাবে অবস্থান করছে, এর কি কোনো তীক্ষ্ণ ভূমিরূপ রয়েছে, ভূমিভাগ রয়েছে? নেই। বরফ জমবে এর উপরে? জমবে না, বা জমতেও পারে যদি এটা অনেক উঁচু হয়, কারণ হিমবাহ দ্বারাও কিন্তু ক্ষয়কাজ হয়। হ্যাঁ, পরিশেষে ইনসেলসবার্গ বা মোনার্নকে পরিণত হয়। তাহলে ইনসেলসবার্গ বা মোনার্নক, ইনসেলসবার্গ হচ্ছে তোমার এই ক্ষয়জাত হচ্ছে মরুভূমিতে ক্ষয়জাত ভূমিরূপ রূপে এগুলো অবস্থান করে, আর মোনার্নকগুলো এই ভূমিরূপে অবস্থান করে, ঠিক আছে? যেরকম ওই শুশুনিয়া পাহাড়, তারপরে হচ্ছে মামাভাগ্নে পাহাড়, এগুলো সব কিন্তু এক একটা মোনার্নকের উদাহরণ, ঠিক আছে? মোনার্নকের উদাহরণ। স্থানীয় ভাষায় এগুলোকে কি বলা হয়, পড়েছো পশ্চিমবঙ্গতে, বলো তো, কমেন্ট করবে তোমরা। তাহলে ক্লাস কিন্তু মোটামুটি এইটুকুই থাকলো, আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো। বুঝতে পারারই কথা, কারণ বুঝতে না পারলে কিছু করার নেই আমার। হ্যাঁ, ভালো করে পড়বে, পারলে এটা একটা স্ক্রিনশট করে রেখে দেবে। আমার মনে হয় এটা একটা বেস্ট ক্লাস ছিল তোমাদেরও আশা করি এটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই কিন্তু জানাবে ক্লাসটি কেমন হলো, কমেন্ট করবে এবং লাইক করে রাখবে, একটু শেয়ারও করবে মাঝে মাঝে, ভালো লাগলে। না লাগলে অবশ্যই করবে না। তাহলে কি বলো তো, মানে শেয়ার না করলেও বুঝতে পারবো যে আরও ভালো করে ক্লাস করানো দরকার, শেয়ার করলে বুঝতে পারবো আরও ভালো করতে হবে, ঠিক আছে? তো এতক্ষণ পর্যন্ত, শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা ভালো করে পড়াশোনা করো।